নমস্কার, আমি লিও। আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনার জন্য থাকছে আপনাদের সকলের প্রিয় গোয়েন্দা চরিত্র, লেখক শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় রহস্যভেদী বাসব সিরিজের আরও একটা নতুন গল্প। আজ আপনি শুনবেন রহস্যভেদী বাসবের অরণ্য আদিম। গল্প শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে যাবেন, যাতে সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আর জয়েন বাটনে প্রেস করে আপনিও হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বারশিপ মাত্র 29 টাকা থেকে শুরু। তাহলে আর বেশি দেরি না করে আসুন শুনে নিই শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসব সিরিজের অরণ্য আদিম। সন্ধ্যা কিছুক্ষণ আগে উতরে গেছে। 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে তুমুল তর্কের এইমাত্র পরিসমাপ্তি ঘটেছে। তর্কের বিষয়বস্তু ছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। প্রতিবারের মতো এবারও যথা নিয়মে বাসবের মুখের তোড়ের সামনে দাঁড়াতে না পেরে শৈবাল চুপ করে গেছে বলেই তর্ক মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়েছে। মৃদু হাসিতে ঠোঁট রাঙিয়ে বাসব পাইপ ধরালো, এক মুখ ধোঁয়া ছেড়ে তরল গলায় বলল, দেখো ডাক্তার, অন্য অনেক কিছুর মতোই তর্ক করতে জানাটাও একটা আর্ট। শৈবাল বিরস মুখে বলল, নিশ্চয়ই, তবে তুমি যে ভঙ্গিতে তর্ক করো তাকে আর্ট না বলে বলা উচিত গায়ের জোরে নিজের মতবাদকে পরের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আমার উপরে তোমার ঘোর অবিচার। তুমি যদি প্রকৃত সত্যটা না দেখতে পাও, সে অপরাধ কি আমার? যাক, এবার প্রসঙ্গোত্তরে যাওয়াই ভালো। রাজনৈতিক চাকতি নিয়ে আমাদের অনেক সময় কাটলো। আচ্ছা, তোমার মৃণাল চৌধুরীর কথা মনে পড়ে? নামটা চেনা চেনা মনে হচ্ছে, ঠিক মনে করতে পারছি না। কে বলো তো? দিন দিন তোমার স্মরণ শক্তি একরকম দুর্বল হয়ে পড়ছে, তা তো আমার জানা ছিল না ডাক্তার। বিহার পুলিশের বিখ্যাত গোয়েন্দা অফিসার মৃণাল চৌধুরী, তোমার মনে নেই? আশ্চর্য ব্যাপার তো, সেই যে পাটনায় খয়েরি মার্ডার কেসে আমাদের সঙ্গে ছিলেন। ও, হত্যা, হ্যাঁ মনে পড়েছে। তা হঠাৎ তার কথা? আজ দুপুরে তার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। চিঠি পেয়েছো? হ্যাঁ। বাসব সোফা থেকে উঠে হোয়াইট নটের দিকে এগিয়ে গেল। হোয়াইট নটের উপরে আজকের ডাকে আসা কতগুলো চিঠি ছিল। তার মধ্যে থেকে মৃণাল চৌধুরীর চিঠিখানা বেছে নিয়ে শৈবালকে দিল। ছাপা লেটার প্যাডে গোটা গোটা অক্ষরে লেখা, মাননীয় বাসব বাবু, কুশলে আছেন ভরসা করি। মাস 8 আগে আমাদের দেখা হবার পর আর কোনো সংবাদ আপনার থেকে পাইনি। ছোটনাগপুরের এই ছোট্ট শহরে আপনাকে কয়েকবার আসতে অনুরোধ করছি। এখানকার চমৎকার জলহাওয়া সম্পর্কে লোভ দেখাতেও কার্পণ্য করিনি, তাও আপনি আসেননি। স্বাস্থ্য সঞ্চয় করতে আসার মতো সময় বোধ হয় আপনার হাতে ছিল না। এখানে এক রহস্যের পরিস্থিতির উদ্ভব হওয়ায় এই চিঠির অবতারণা। ঠান্ডা লেগে জ্বর হয়েছে, নইলে নিজেই কলকাতায় উপস্থিত হয়ে আপনাকে সমস্ত কিছু বলতাম। আমাদের এই বাঙালি প্রধান শহরে সম্প্রতি রহস্যজনকভাবে গোটা 2 খুন হয়ে গেছে। হত্যাকারী ধরা পড়েনি। 2 খুন একই ব্যক্তি করেছে কি করেনি তাও ঠিকভাবে বুঝতে পারা যায়নি। সমস্ত শহরে আতঙ্কের জোয়ার বইছে। আমি অনেক চিন্তার পর ও কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই রহস্যকে একমাত্র আপনি পরিষ্কার করতে পারেন। হাতে সময় থাকলে চলে আসুন অবিলম্বে। সমস্ত শহরবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। কবে এবং কোন ট্রেনে আসছেন তা অবশ্যই জানাবেন। স্টেশনে উপস্থিত থাকব। নমস্কার গ্রহণ করুন, ভবদীয়। কি বুঝলে ডাক্তার? শৈবাল মৃদু হেসে বলল,
খুন সম্পর্কে বিশেষ কিছু বুঝতে পারিনি, তবে তোমার হাতে সময় আছে, সুতরাং তুমি যাবে, এই কথাটা আমি সহজেই বুঝতে পারছি। আমি একা নই, তুমিও। না না, আমাকে আর টেনো না। আপত্তির কারণ আছে নিশ্চয়ই। ছুটি কোথায়? ইচ্ছে করলে কি আর আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নাকি? আমি অত সব টেকনিক্যাল কথার মধ্যে যেতে চাই না ডাক্তার। আগামী পরশু আমি রওনা হব, তুমি আমার সঙ্গেই যাবে, এই কথাই রইল। শৈবাল নাচার ভঙ্গিতে ঘাড় বেঁকালো। পাইপ নিভে গেছে। উপরকার ছাই ঝেড়ে নিয়ে আবার অগ্নিসংযোগ করল বাসব। বার কয়েক ঘন ঘন টান দিতেই কালচে হলদে রঙের ধোঁয়া নাক মুখ দিয়ে বেরিয়ে এলো। তুমি তো প্রশ্ন করলে না ডাক্তার, মৃণাল চৌধুরী পাটনা ছেড়ে ছোট নাগপুরের ছোট একটা শহরে কিভাবে পৌঁছালেন? বদলি হয়ে গেছেন বোধহয়। না, চাকরি ছেড়ে দিয়েছেন রিটায়ারমেন্টের বহুদিন বাকি থাকতেই। অবশ্য অসুস্থতার জন্য যে তিনি এই পথ বেছে নিয়েছেন তা নয়। তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। মিস্টার চৌধুরীর মুখে শুনেছি শোচনীয় সেই ঘটনার কথা। উনি এখন পাটনাতে স্বামী স্ত্রীতে এক অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন ফ্রেজার রোডে। বাড়িতে ছিল ওদের 11 বছরের মেয়ে নন্দিতা আর তার পিস্তুত দাদা কিঙ্কর। নন্দিতা কাপড় ইস্ত্রি করছিল, কিভাবে যেন হঠাৎ তার ফ্রকে আগুন ধরে গেল। সে আগুন নেভানো গেল না। পাড়ার লোকেরও কিঙ্কর প্রচুর চেষ্টা করেছিল। সংবাদ পেয়ে মৃণালবাবুরা যখন এলেন তখন সমস্ত চিকিৎসার বাইরে চলে গেছে নন্দিতা। ঘন্টা কয়েকের মধ্যেই হাসপাতালে মারা গেল সে। একটিমাত্র সন্তানকে হারিয়ে মৃণালবাবু শোকে দিশেহারা হয়ে পড়লেও অল্পদিনের মধ্যেই নিজেকে সামলে নিলেন। তার স্ত্রী কিন্তু নিজেকে সামলাতে পারলেন না, শোকে মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেললেন। তখন তাকে চাকরি ছাড়তেই হলো। অসুস্থ স্ত্রী চিকিৎসা করালেন, মাসের পর মাস ঘুরে বেড়ালেন তিনি শৈলাবাসে। শেষ পর্যন্ত অবশ্য ভদ্রমহিলা সম্পূর্ণ নীরব হয়েছেন। তারপরই বুঝি ছোটনাগপুরের ওই ছোট শহরে বাড়ি তৈরি করে বাস করছেন। জায়গাটার নাম কিন্তু এখন আমি জানি না। কারমন চক, বেশ নাম, কি বলো ডাক্তার? যাই হোক, আর কোনো অজুহাত না। আপত্তি না তুলে কাল তুমি তোমার ছুটির ব্যবস্থা করে নেবে। কারমন চক শহরটি খুব বেশি দিন গড়ে ওঠেনি। কামানচক শহরটি খুব বেশি দিন গড়ে ওঠেনি। 1934 সালে যখন বিহারে প্রচণ্ড ভূমিকম্প হয়ে গেল তখন এই অঞ্চলটায় শুধু ছিল প্রকাণ্ড মাঠ, আর ছিল এখানে ওখানে গোটা 50 সাঁওতালদের পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ঘর। শোনা যায় শখানেক বছর আগে এই মাঠে সাঁওতালদের সঙ্গে রাজপুতদের প্রচণ্ড লড়াই হয়েছিল কামানচক কেল্লার অধিকার নিয়েই। উভয় পক্ষের বীরদের রক্তে মাটি লাল হয়ে উঠেছিল। শৌর্যের চরমতম দৃষ্টান্ত প্রদর্শন করেও শুধু বিশ্বাসঘাতকতার দরুন পরাজিত হয়েছিল রাজপুতরা। তারপর এক অজানা কারণেই প্রায় 1 শতাব্দী ধরে এই অঞ্চলটি নির্জনতার কোলে ঢলেছিল। ভূমিকম্পের আঁচড় এখানে এসে না লাগলেও তার ঢেউ এসে লাগল। বিধ্বস্ত মতিহারি থেকে একদল বাঙালি সমস্ত কিছু হারিয়ে এখানে এসে উপস্থিত হলেন। বলতে গেলে ঠিক সেই দিন থেকেই এই শহরের পত্তন। কি সূত্রে যে তারা বিহারের এতটা মাটি মাড়িয়ে এখানে এসে উপস্থিত হয়েছিলেন তা আজ গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কামানচক দ্রুত জনসমৃদ্ধ হয়েছে। এখন শহরের লোকসংখ্যা প্রায় 1020। দেশ স্বাধীন হবার পর মাত্র বছর 10 আগে এখানে একটি তামার খনি আবিষ্কার হয়েছে। এই খনি শহরের বহু মানুষের মুখের গ্রাস এনে দেয়। তাছাড়া আছে কাঁচের ফ্যাক্টরি, তাঁতের কাপড়ের ঢালাও ব্যবসা। গোটা 3 স্কুল ছিল, সম্প্রতি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা করেছেন কলকাতা থেকে আগত একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। শহরের নাম ক্রমেই চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। শীতকালে দূর দূরান্ত থেকে স্বাস্থ্যের লোভে অনেকে এখানে আসেন। শহরটিও চমৎকার নৈসর্গিক আওতার মধ্যেই অবস্থিত,
তিন দিকের উঁচু পাহাড় যেন শহরটাকে বিশেষ কিছুর হাত থেকে রক্ষা করার জন্যই সৃষ্টি হয়েছে। একদিকে খরস্রোতা পাহাড়ি নদী, ভারতের এই একটিমাত্র নদী জলের সঙ্গে সোনার রেণু বয়ে এনে বালুবেলার উপর ছড়িয়ে দিচ্ছে। সোনার সন্ধানকারী সংখ্যাও এখানে অল্প নয়। শান্ত, নির্জন, ছিমছাম শহর, প্রায় 20,000 লোক আছে বুঝতেই পারা যায় না। বিস্ময়ের বিষয়, আজ পর্যন্ত বড় রকম কোনো ডাকাতি এখানে হয়নি, রাহাজানি হয়নি। 2-4 টাকার ছিনতাইয়ের সংবাদ মাঝে মাঝে কানে আসে এই পর্যন্ত। সেই কামানচকে রহস্যজনক খুনের ঘটনা ঘটল, একটা নয়, দুটো। প্রথম যেদিন খুনের ঘটনাটা শোনা গেল, অনেকেই বিশ্বাস করতে চায়নি। এই সমস্ত ভয়াবহ গুজব, রটনাকারীকে শহর থেকে বের করে দেবার কোনো আইন আছে কিনা এ সম্পর্কেও অনেকে অনুসন্ধান করে দেখেছে। অথচ শেষ পর্যন্ত ঘটনা পরিবেশী চোখে আঙুল দিয়ে সকলকে দেখিয়ে দিল গুজব নয়, বাস্তবে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সেদিন কামানচকের আকাশে ছিল মেঘের ঘন ঘটা, সকাল থেকে কনকনে হাওয়া দিচ্ছিল। শহরের আশেপাশে যে কোথাও বৃষ্টি হয়েছে সহজেই তা অনুমান করে নেওয়া যায়। এই অঞ্চলে শীতের দাপট একটু বেশি। এই গুরুগম্ভীর জল হাওয়ায় তার দাপট বহুলাংশে বেড়ে গেছে। নিতান্ত প্রয়োজন না থাকলে বিকেলের পর বাড়ি থেকে বাইরে যাবার কথা কেউ মনেও স্থান দেয়নি। দিনের আলো তখন নিভু নিভু, বোধ হয় 5:30 তখন। বাদল নির্জন পার্কে প্রবেশ করল। এই পার্কটি শহরের প্রায় এক প্রান্তে। জল হাওয়া ভালো থাকলেও এখানে লোক সমাগম বিশেষ হয় না। বাদল গ্রেট কোটের কলার ভালো করে তুলে দিয়ে সিঁড়ির তলায় একটা বেঞ্চের উপরে বসল। তার পরিচিত লোকেরা এখন তার মুখ দেখলে অবাক হতো। হাসি খুশি বাদলের মুখ এখন অসম্ভব গম্ভীর। আরও বিস্ময়ের বিষয় হলো, যখন কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না, তখন সেই নির্জন পার্কে এলো কেন? কথা জানতে হলে অনেক কথাই বলতে হয়। বর্ণনা করতে হয় বাদলের কামানচকে পা দেওয়ার পরের ইতিহাস। বাদল কলকাতার ছেলে, 3 কুলে তার কেউ নেই। মধ্যবিত্ত পরিবারভুক্ত মাসিমা মরা বোনপোকে নিজের কোলে তুলে নিয়েছিল। তখন তার বয়স মাত্র 8 মাস। তার নিজের ছেলের মতোই বাদলকে মানুষ করেছেন, বিয়ে পাশ করিয়েছেন। ইতিহাস নিয়ে এমএ পড়ছিল। মাসিমা মারা গেলেন সেই সময়। এমন কিছুই হয়নি, সামান্য জ্বর, যা সহজেই সেরে যাবার কথা, তাতেই সমস্ত শেষ হয়ে গেল। মেসমশাই কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। চতুর্দিক ফাঁকা মনে হতে লাগলো বাদলের। পড়তে আর তার ভালো লাগলো না। কয়েক মাস চুপচাপই বসে রইল বাড়িতে। কিন্তু এইভাবে চিরটাকাল কাটাতে পারে না সে। চাকরি সন্ধান করা দরকার। বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। এই যুগে একরকম ভাগ্যের জোরেই কলকাতা থেকে বহু দূরে কামানচকের তামার খনিতে কাজ পেয়ে গেল। চাকরি হলো। সঙ্গে সঙ্গে কলকাতার জনারণ্য থেকে বহু দূরে থাকার মস্ত সুযোগও এসে গেল তার হাতে। এও কম লাভের কথা নয়। বাড়িটা ভাড়া দিয়ে তল্পিতল্পা গুটিয়ে বাদল একদিন কামানচকে এসে পৌঁছালো। বছর দেড়েক আগের কথা। তখন কামানচকে কোনো হোটেল ছিল না। এখন যে ভদ্রগোছের কোনো হোটেল আছে তাও নয়। থাকার সমস্যা নিয়ে বাদল ভীষণভাবে মাথা ঘামাতে লাগলো। প্রথম 2 দিন কোনো রকমে কাটিয়ে দিল স্টেশনে। তৃতীয় দিন আসার আলো দেখা গেল। তার অন্যতম সহকর্মী হলো অমিয় সেন, ফুর্তিবাজ ছেলে। এখানে একটা সাংস্কৃতিক ক্লাব গঠন করে। তাই নিয়ে বলতে গেলে অষ্টপ্রহর ব্যস্ত থাকে। অমিয় বলল, আপনি খুব ভাবনায় পড়ে গেছেন দেখছি। হ্যাঁ, তার ভাবনা হবে না? আরে ওয়েটিং রুমে ছাড় পোকার কামড় খেয়ে বেআইনিভাবে আর কতদিন থাকা যায় বলুন তো? আমি অবশ্য আপনাকে একটা বাসার সন্ধান দিতে পারি। বলেন কি? হে মশাই, আমি তো একেবারে বেঁচে যাই তাহলে। তবে আবার তবেও আছে। অমিয় সিগারেট ধরিয়ে নিয়ে বলল, একটু কঠিন হবে। প্রায় অধৈর্য গলায় বাদল বলল, তা হোক গিয়ে,
যে অবস্থার মধ্যে রয়েছি তাতে এখন টাকার মায়া করলে চলবে না। কোন পাড়াতে বাড়িটা? হ্যান্ডলুম কর্নারে। শহরে যে অংশে তাঁতের কাপড় তৈরি হয় সেই পাড়াকে হ্যান্ডলুম কর্নার বলা হয়। এখানে প্রায় গোটা 30 বড় বড় কোম্পানি আছে। অমিয় ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, একটা পুরো বাড়ি অবশ্য পাবেন না, তবে একখানা ঘর পেতে পারেন। ও আচ্ছা, বাড়িটা কার? হেমলতা হাজরার। নামটা বোধহয় চেনা চেনা ঠেকছে। কই না তো। সে কি মশাই, আপনি তো অবাক করলেন, কারণ আজকে পা দেওয়ার পরই তো হেমলতা হাজরার নাম শুনবার কথা। বিস্মিত গলায় বাদল প্রশ্ন করল, কেন? মানে এমনি প্রশ্ন করলাম। তিনি কি শহরের নেতৃস্থানীয় কেউ? নেতৃস্থানীয় কেউ না হলেও কোনো বিশেষ বিষয় বিখ্যাত নিশ্চয়ই। যাক, এত কথায় কাজ কি, আপনার তো মাথা গোঁজবার জায়গা পেলেই হবে। বিকেলে হ্যান্ডলুম কর্নারে গিয়ে কথাবার্তা পাকা করে নিন, যান। বিকেলে হ্যান্ডলুম কর্নারে গেল বাদল। বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। একজন পথচারীকে প্রশ্ন করতেই তিনি বাড়িটা দেখিয়ে দিলেন। উঁচু পাঁচিল ঘেরা চত্বরের মধ্যে 3 তলা বাড়ি। গেটের পাশে আর একখানা আধুনিক কেতায় তৈরি 1 তলা বাড়িও আছে। 1 তলা বাড়ির বারান্দায় একজন মাঝবয়সী ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। বাদল তার দিকেই এগিয়ে গেল। ভদ্রমহিলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বলছিলাম, আমি হেমলতা দেবীর সঙ্গে দেখা করতে চাই। আমারই নাম হেমলতা। নমস্কার। কি ব্যাপার বলুন তো? আমি এখানে ঘরের জন্য এসেছিলাম। আসুন। ভদ্রমহিলাকে অনুসরণ করে বাদল সুসজ্জিত ড্রয়িং রুমে প্রবেশ করল। বসতে অনুরোধ করলেন হেমলতা দেবী। প্রশ্ন করলেন, আপনি নতুন এসেছেন কি? হ্যাঁ, মানে সবে দিন 3 হয়েছে আর কি। ও, কি প্রয়োজন আপনার? ফ্যামিলি কোয়ার্টার না ব্যাচেলার্স ডেন? আমার কোনো ফ্যামিলি নেই। তার মানে ব্যাচেলার্স ডেনে থাকতে চান। দেখি জায়গা খালি আছে কিনা। তিনি সোফা থেকে উঠে ঘরের কোণে রক্ষিত একটি টেবিলের কাছে এগিয়ে গেলেন। টেবিলের উপর কয়েকটা ফাইল ও বাঁধানো খাতা ছিল। বয়স বছর 45 হবে। পরনে সরু কালো পেড়ে জর্জেটের শাড়ি, বলা বাহুল্য আধুনিক কেতায় পরা, ম্যাচ করা ব্লাউজ, কাঁচা পাকা চুলের এলো খোঁপা ঘাড়ের উপরে দুলছে, কানে পাথর বসানো সুদৃশ্য টপ। হাতে কোনো চুড়ি নেই, শুধু রিস্ট ওয়াচ। সিঁদুর নেই। আজকাল অনেকেরই থাকে না, তবু বুঝতে পারা যাচ্ছে না তিনি বিবাহিত কিনা। অবশ্য কুমারী কি বিধবা তা অনুমান করে নেওয়াও কষ্টকর। হেমলতা খাতাপত্তর ঘেটে আবার ফিরে এলেন। বললেন, আপনার ভাগ্য ভালো, একটা মাত্র সিটই খালি আছে। ভাড়া 100 টাকা। লোকে অবশ্য বলে আমি একটু ভাড়া বেশি নিয়ে থাকি। আমি শুধু এটুকু বলতে চাই, হাজরা হাউসের মতো কমফোর্ট সমস্ত শহরে আপনি আর কোথাও পাবেন না। না দেখুন, ভাড়ার জন্য আটকাবে না, তবে আমি আজই কি চলে আসতে পারি? আমার কোনো অসুবিধা নেই। তাহলে আপনার পূর্ণ পরিচয়টা আমার জানা দরকার। হেমলতা লিপস্টিক চর্চিত ঠোঁটের উপর ছোট্ট রুমাল বুলোতে বুলোতে বললেন, আমি 3 মাসের ভাড়া অগ্রিম নিয়ে থাকি। ঘর দেখে নিয়ে টাকাটা আমায় মিটিয়ে দিন। পকেট থেকে মানিব্যাগ বের করে 3টে 100 টাকার নোট হেমলতার হাতে গুনে বাদল বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘর দেখার কোনো দরকার নেই, আর আমি মালপত্র নিয়ে আসছি। হাজরা হাউসের তেতলায় 1 সপ্তাহ কেটে গেছে বাদলের। ঘরখানা মন্দ নয়। কলকাতার বাড়িওয়ালারা যেমন ঘর নয় ঘরের নামান্তর ভাড়া দেন, এটা ঠিক সেরকম নয়। দৈর্ঘ্য ও প্রস্থ মিলিয়ে ঘরখানা বড়ই। দক্ষিণ খোলা, খান 3 জানলা আছে। যে কোনো একটা জানলার সামনে দাঁড়ালে কারমান চকের অনেকখানি চোখে ধরা দেয়। ঘরখানা অবশ্য একার দখলে আসেনি বাদলের। আরেকজন রুমমেট আছে, সঞ্জয় ঘোষ। তিনি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেন। অমিও ঠিক বলেছিল,
একটু কস্টলি হয়ে পড়বে আর কি। কলকাতা থেকে বহু দূরে এই ছোট্ট শহরে আধখানা ঘরের ভাড়া 100 টাকার একটু বেশি বই কি। তা হোক, বাসার সমস্যা থেকে মুক্ত হতে পেরেছে, এই তো যথেষ্ট। তেতলা ব্যাচেলার্স ড্রেন, একতলা ও দোতলা মিলিয়ে গোটা 8 ফ্যামিলি কোয়ার্টার আছে। সকলেই মোটামুটি অবস্থাপন্ন বলে মনে হয়। দোতলার অসীম সোমের সঙ্গে আলাপ হয়েছে বাদলের। পৌঢ় অসীম সোম কপার মাইনের কাজ করেন। এখন তিনি রিটায়ারের মুখে। অফিস থেকে ফেরার পর বাদলের কিছু করার থাকে না। মিস্টার সোমের দরজায় এসে নক করল সে। তিনি যেন মুখিয়েই ছিলেন। দরজা খুলেই বললেন, আপনার কথাই ভাবছিলাম, আসুন। অনেক কথাবার্তা হলো দুজনের মধ্যে। চা ও চিঁড়ে ভাজা এসে পড়ল এক সময়। কথা প্রসঙ্গে সোম প্রশ্ন করলেন, হেমলতা হাজরার কাছে আবার গিয়েছিলেন নাকি? না, বাড়ির মালিকের সঙ্গে ভাড়াটিয়াদের একটু দূরত্ব বজায় রাখাই ভালো। তাছাড়া ভদ্রমহিলার কথা বলার ভঙ্গিটা আমার মোটেও ভালো লাগেনি। এরকম দেখা অভ্যাস নেই বলেই বোধহয়। হ্যাঁ, উনি একটু বিচিত্র ধরনের। আমিও সযত্নে ওকে এড়িয়ে চলবার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? হেমলতা হাজরা কি অবিবাহিতা? চোখ কপালে তুললেন অসীম সোম। অবিবাহিতা? কি বলছেন মশাই? কেন, আপনি ওর সম্পর্কে কিছু শোনেননি? কই না তো। উনি বিধবা। ওর 19-20 বছরের মেয়ে আছে। এই কদিনের মধ্যে কোনো মেয়ে তো চোখে পড়ল না। আরে না না, এখানে থাকে না, পাটনা না কোথায় পড়াশোনা করে শুনেছি। এই সময় দুজনের আলাপে বাধা পড়ল। বার কয়েক কি করাঘাত করল দরজায়। অসীম সোম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজা খুললেন। আগন্তুক আর কেউ নয়, স্বয়ং হেমলতা হাজরা। আজও তার মুখে কসমেটিক উজাড় করা রয়েছে। নিজেকে তরুণী প্রতিপন্ন করবার চেষ্টা সাজ পোশাকে একেবারেই প্রকট। সপ্রতিভভাবে ঘরে প্রবেশ করলেন হেমলতা, কোনো রকম ভূমিকা না করেই। মিস্টার সোম, কাল সকালে আপনাকে একবার স্টেশনে যেতে হবে। কেন বলুন তো? কাল কল্পনা আসছে। বুঝতে পেরেছেন বোধহয়? আমি আমার মেয়ের কল্পনার কথা বলছি। আমি নিজেই যেতাম, কিন্তু এই উপকারটুকু আপনি নিশ্চয়ই করবেন। আপনার চিন্তিত হবার কিছু নেই, আমি স্টেশনে গিয়ে তাকে নিয়ে আসব। ধন্যবাদ। সকাল 7:30টায় ট্রেন ইন করে। এখন চলি। হেমলতা বিদায় নেবার পর বাদল ও অসীম সোমের মধ্যে দৃষ্টি বিনিময় হল। বাদল অফিসে গেল 9:30টার পর। তখনও স্টেশন থেকে ফেরেনি অসীম সোম। কল্পনাকে দেখবার যে আগ্রহ বাদলের মনে বাসা বাঁধেনি, এ কথা বললে সত্যের অপলাপ করা হবে। ট্রেন লেট হবার দরুনই বোধহয় ফিরতে দেরি হচ্ছে। নিরাশ হয়ে সে অফিস চলে গেল। কাজের চাপে ক্রমে সকালের আগ্রহ মন থেকে উবে গেল। ছুটির পর বাজার হয়ে বাসায় ফিরল। স্টেশনারি জিনিসপত্র কিছু কেনার ছিল। গেট পার হয়ে সবে কম্পাউন্ডে পা দিয়েছে, লক্ষ্য করল লনের ঘাসের উপরে বসে একটি মেয়ে উল আর কাটা নিয়ে ব্যস্ত রয়েছে। তার বয়স বছর 20 মধ্যেই হবে। গায়ের রং ধবধবে ফর্সা নয়, আবার কালো নয়, সুশ্রী মুখ। এক নজরেই বুঝতে পারা যায় মেকআপ ফাউন্ডেশনের সাহায্যে নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করা এখানে হয়নি। পরনে তাঁতের রঙিন শাড়ি। বাদল থমকে দাঁড়ালো। হেমলতা হাজরার মেয়ে কল্পনা নাকি? কিন্তু মা ও মেয়ের সাজ পোশাকে এত পার্থক্য হওয়া কি সম্ভব? মেয়ের এই সাধারণ সাজ পোশাক আর মা ওই বয়সে তরুণী আধুনিকা সাজার আপ্রাণ প্রয়াসে ব্যস্ত। যাই হোক, বাদল আর দাঁড়ালো না। 3 তলায় নিজের ঘরে চলে গেল। সপ্তাহখানেক আরো অতিক্রম করেছে। বাদলের এখন আর কোনো সন্দেহ নেই যে লনে দেখা মেয়েটি কল্পনা। অফিস যাওয়ার আসার পথেও তাকে দেখে। নিজের জানলার সামনে দাঁড়িয়েও তাকে দেখতে পায়।
বয়সের ধর্ম বলেই বোধ হয় মন মাঝে মাঝে উদ্বেল হয়ে ওঠে, এবং এ কথাও খুব সত্য যে বাদল আজ পর্যন্ত মন দেওয়া নেওয়ার পালায় মেতে উঠতে পারেনি। কো এডুকেশন কলেজে পড়েছে, বান্ধবী সংগ্রহ করার ইচ্ছে থাকলেও সহজেই সংগ্রহ করা যেত, কিন্তু ও তখন অন্য কোনো দিকেই দৃষ্টি দেয়নি, মন দিয়ে পড়াশুনো করবার চেষ্টা করেছে। রুমমেট সঞ্জয় বাদলকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল নিচে লনে ডেক চেয়ারে বসে কল্পনা বই পড়ছে। শীতের বৃষ্টি রৌদ্র ওর মুখের উপর ছড়িয়ে রয়েছে। কি দেখছেন? সঞ্জয়ের কথায় বাদল চমকে উঠল। শহরের বেশ খানিকটা এখান থেকে দেখাই যায়। তা যায় অবশ্য, তবে আপনি আপাতত অন্য কিছু দেখছেন, তাই নয় কি? না, মানে ঠিক। সংকোচ করবার কিছু নেই। ভরসা দেওয়ায় ঘুরে সঞ্জয় বলল, আমি বছর তিনেক এখানে আছি, এর মধ্যে এমন একজনও তরুণ ভাড়াটাকে দেখলাম না যে ওই মহিলাটির দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকায়নি। একটু ইতস্তত করে বাদল বলল, আপনাকে নিশ্চয়ই প্রৌঢ় বলা চলে না। আপনিও কি? আমারও বেশ কিছুদিন নেশা ছিল, এখন ছুটে গেছে। আপনারা এত অল্পে সন্তুষ্ট জেনে সত্যিই অবাক হচ্ছি। কেন? কেন নয় বলুন তো? 3 বছরের মধ্যে আপনারা কেউ আলাপ সালাপ করতে পারলেন না, শুধু চোখের দেখাই দেখতে লাগলেন। ও বড় শক্ত ঠাই মশাই, ওই সুন্দর চেহারার আড়ালে একটা কঠিন মন আছে। যারা আলাপ করতে গেছে তারাই নাজেহাল হয়েছে। আমার তবে অন্য কিছু মনে হয় কোনো অশোভন। মোটেই নয়, কেউ কোনো রকম অশোভন ব্যবহার করবার চেষ্টা করেন। বেশ তো, আপনি একবার করে দেখুন না। একটু চুপ করে থেকে বাদল বলল, দেখুন, আমার তো মনে হয় না আলাপ করতে গেলে ভদ্রমহিলা আমাকে অপমান করবেন। অন্তত এইটুকু নাই হবে। যদি সেরকম কিছু না ঘটে আমি আপনাকে 10 টাকার মিষ্টি খাওয়াবো। চলুন, আমি রাজি। আমি এখনই যাচ্ছি, আর আপনি এই জানলা দিয়েই লক্ষ্য করুন, ঠিক আছে? বিস্মিত সঞ্জয়ের দৃষ্টির সামনে দিয়ে বাদল কক্ষ থেকে নিষ্ক্রান্ত হলো, নেমে এলো সোজা নিচে। কল্পনা একইভাবে ডেক চেয়ারে বসে বই পড়ছে, ও সুন্দর মুখের উপর কেমন যেন ক্লান্ত আভা। বাদল গিয়ে দাঁড়াতেই জিজ্ঞাসু দৃষ্টিতে মুখ তুলে তাকালো। বাদল দ্রুত গলায় নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি আপনাদের নতুন ভাড়াটে। বইয়ের পাতায় দৃষ্টি নামিয়ে কল্পনা বলল, কোনো কথা থাকলে আপনি মাকে গিয়ে বলতে পারেন। না, মায়ের সঙ্গে কথা থাকলে মাকেই বলতাম। আসলে কথাটা আপনার সঙ্গেই। আপনি আমাকে টাকা 10 মিষ্টি খাওয়ার সংযোগ করে দিতে পারেন। হ্যাঁ, মিষ্টি? কি বলছেন? হ্যাঁ, মানে শুনতে একটু অদ্ভুত লাগলেও কথাটা কিন্তু আমি মিথ্যে বলিনি। আমার সঙ্গে একজন বাজি রেখেছেন, আপনার সঙ্গে আলাপ করে এলে 10 টাকার মিষ্টি খাওয়াবে। কল্পনার মুখে কৌতুকের আঁচ পাওয়া গেল এবার। আশ্চর্য ব্যাপার তো। এতে বিস্ময়ের কিছু নেই। আপনি কারোর সঙ্গে আলাপ করতে চান না, তাই আর কি। কে বলল আমি কারোর সঙ্গে আলাপ করতে চাই না? দেখুন, লোকের সঙ্গে আলাপ করতে অনেকের ভালো নাও লাগতে পারে। বসুন, দাঁড়িয়ে কেন? কথা শেষ করে কল্পনা চেয়ার ছেড়ে নেমে ঘাসের উপরে বসল, কারণ চেয়ার একখানাই ছিল। তেতালার দিকে বাদল দৃষ্টি তুলল। সঞ্জয় জানলার শিক ধরে ব্যগ্রভাবে দাঁড়িয়ে আছে। ও বসে পড়ল ঘাসের উপর। নাটকীয়ভাবে যে আলাপের সূত্রপাত তাদের মধ্যে হলো, তা চরম পরিণতিতে পৌঁছতে মাস 2 বেশি সময় নিল না। বাদল বুদ্ধিমান ছেলে, অত্যন্ত দ্রুত নিজের মন স্থির করে ফেলল। দিনের পর দিন সকলের চোখ বাঁচিয়ে প্রেম করে যাবার কোনো অর্থই হয় না। ঘর বাঁধার স্বপ্নকে বাস্তব করে তোলাই ভালো। একদিন সপ্রতিভভাবে প্রস্তাব করল ও কল্পনাকে বিয়ে করতে চায়। ওর ধারণা ছিল কল্পনা প্রথমে মৃদু আপত্তি তুলবে, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। একটু লাল হয়ে, একটু ঘাবড়ে
বেঁকিয়ে সম্মতি দিল। কথাটা এবার হেমলতাকে জানাতে পারলেই হলো। ঠিক এই সময় বাদলের কানে এমন কতকগুলো কথা পৌঁছালো যা ওর পক্ষে পরিপাক করা কঠিন হয়ে উঠল। তাই আজকের এই দুর্যোগকে উপেক্ষা করে ও এখানে এসেছে কল্পনা সম্পর্কে শোনা কথাটাই যাচাই করে নিতে। আসবার সময় কল্পনাকে এখানে আসবার ইঙ্গিত করেই এসেছে। বাদল নির্জন পার্কে প্রবেশ করে একটা বেঞ্চের উপরে বসল। ঘন ঘন তাকাতে লাগলো রিস্ট ওয়াচের দিকে। মিনিট 10 পরে কল্পনা এলো। বসতে বসতে বলল, আমার ধারণা ছিল তুমি আসবে না। না এলে কি রক্ষে আছে? বাবুর মেজাজ যে গরম হয়ে উঠবে। কিন্তু তোমার মুখে অমাবস্যা নেমে এসেছে কেন বলো তো? সে কথার উত্তর না দিয়ে বাদল বলল, দেখো, বিশেষ একটা কথা বলতে তোমায় ডেকে এনেছি। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে নিশ্চয়ই, এটা আমিও আশা রাখি। কল্পনা হালকা সুরে বলল, নিশ্চয়ই, তবে কথাটা খুবই গুরুগম্ভীর মনে হচ্ছে। আচ্ছা, সনাতন চক্রবর্তী তোমাদের কে হয়? বাদলের প্রশ্ন শুনে কল্পনা প্রায় চমকে উঠল। তারপর স্বাভাবিক গলায় প্রশ্ন করবার চেষ্টা করল, এই প্রশ্ন করছো কেন? আমার কথার উত্তর দাও কল্পনা। কে কে আবার হবে? কেউ না। হাজরার সঙ্গে চক্রবর্তীর কখনো কোনো আত্মীয়তা হয় নাকি? আমি আত্মীয়তার কথা বলিনি কল্পনা, আমি সম্পর্কের কথা বলেছি। তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাইছো বলো তো? বাদল নিজের গাম্ভীর্য বজায় রেখেই বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কিছুই বলিনি আমি। আমার প্রশ্নের অর্থ তুমি ভালোই বুঝতে পারছো। কতগুলো কথা আমি নানা সূত্রে জানতে পেরেছি। তোমার সঙ্গে আমার জীবনব্যাপী সম্পর্ক গড়ে উঠতে চলেছে বলতে পারো। তাই সমস্ত কথা আমার জানাটা দরকার। না, সনাতন চক্রবর্তীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি তো তোমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ আছেন। কল্পনার মুখ থেকে আর্তরব বেরিয়ে এলো, বাদল, কথাটা সত্যি কিনা তোমার মুখ থেকে জানতে চাইছি শুধু। কথাটা যদি সত্যি হয়, তুমি কি আমার কাছ থেকে সরে যাবে? আমার প্রশ্নের উত্তরটা দাও কল্পনা। না, এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমার ধারণা ছিল তুমি উদারপন্থী। মায়ের অপরাধ সম্পর্কে মেয়েকে অ্যাকিউজ করবে না, কিন্তু দেখছি আমার সমস্ত ধারণাই ভুল। যাক, এই আলোচনা আমি আর বাড়তে দিতে চাইছি না। আমি চললাম। আমি তোমায় অ্যাকিউজ করলাম? আমি তো কোনো অ্যাকিউজই করিনি। আমি শুধু... কল্পনা ততক্ষণে গেটের দিকে চলতে আরম্ভ করেছে। ওর চলার গতি আরো দ্রুত হলো। এই শোনো। না। সঞ্জয় কথাটা বলেছিল বাদলকে। তারপর বাদল অসীমবাবুকে প্রশ্ন করে আরো বিশদভাবে সমস্ত কিছু জানতে পেরেছে। সনাতন চক্রবর্তী কারমান চকের ধনী ব্যবসায়ীদার। হ্যান্ডলুমের ব্যবসা ছাড়া কাঁচের ফ্যাক্টরিতেও তার শেয়ার আছে। বছর 10 আগে হেমলতা হাজরার স্বামী নিবারণ হাজরা তার কাঁচের ফ্যাক্টরিতে কাজ করতেন। কোনো এক সূত্রে সনাতনের সঙ্গে হেমলতার আলাপ হয়। আলাপ পরিণত হয় ক্রমে ঘনিষ্ঠতায়। নিবারণের পদোন্নতি হতে থাকে। হাজরা হাউস তৈরি করিয়ে দেন সনাতন। লোকে অন্ধ নয়, হেমলতা ও সনাতনের অবৈধ সম্পর্কের কথা কারোর বুঝতে বাকি থাকে না। কলকাতায় এই সমস্ত ব্যাপারকে আর কেউ গুরুত্ব দেয় না বটে। ছোট শহরের কথা স্বতন্ত্র। কানাকানি হতে বিলম্ব হলো না। এই পরিচ্ছেদের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ঠিক এই সময় অল্প কয়েকদিন ভোগে নিবারণ মারা গেলেন। কল্পনার তখন জন্ম হয়েছে। শহরের অনেক মানুষের বিশ্বাস সনাতন স্লো পয়জনের সাহায্যে নিজের পথ নিকটস্থ করেছেন। স্বামীর মৃত্যুর পর থেকেই বলগাহীন উদ্দাম জীবন অতিবাহিত করছেন হেমলতা। আজও সনাতন চক্রবর্তীর সঙ্গে তার ঘনিষ্ঠতা। কল্পনা গেটের বাইরে চলে গেল। বাদল বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। ওকে ভুল বোঝার সুযোগ দেওয়া যুক্তিযুক্ত নয়। কয়েক পা এগিয়েছে মাত্র,
হঠাৎ একটা আত্মচিৎকার চতুর্দিকের নিস্তব্ধতাকে খান খান করে দিল। কল্পনার গলা মনে হলো যেন। বাদল দ্রুত পায়ে পার্কের গেট পেরিয়ে বেরিয়ে এলো। শীতের বিকেল, আলো ক্ষীণ হয়ে এসেছে। এই প্রায় অন্ধকারের মধ্যে বাদল সবিস্ময় দেখল কল্পনা প্রাণপণে দৌড়ে চলেছে। কি হলো? ও কি? বাদল কয়েক পা এগিয়ে দেখল বছর 13-র একটি মেয়ে মাটিতে পড়ে আছে, স্থির নিষ্কম্প হয়ে। তার মুখে কে যেন কালি মেরে দিয়েছে। এক নজরে দেখলেই সন্দেহ হয় দেহে কোনো প্রাণ নেই। বাদল ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপরেই ওর কেমন ভয় করতে লাগলো। কে এই মেয়েটি? কল্পনাই বা এমন করে দৌড়ে পালালো কেন? এই ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার কপালে। এখন ওর কর্তব্য কি? কিছুই দেখেনি এইভাবে সরে পড়া, না সিভিক ডিউটিকে উপেক্ষা করা নয়। পালিয়ে যেতে মন চাইল না বাদলে। ডাক্তার না, পুলিশে খবর দেওয়াই ভালো। মারা গেছে মনে হচ্ছে, এখন তাহলে আর ডাক্তার ডেকে এনে লাভ কি? কিছু দূর হেঁটে যাবার পরে রিক্সা পাওয়া গেল। সদর থানার অফিসেই তখন ছিলেন ইন্সপেক্টর পেরুমল। তিনি রাজস্থানের লোক, কি সূত্রে যেন বিহার পুলিশে যোগ দিয়েছিলেন। একজন ন্যায়নিষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সুনাম আছে তার। বাদলের মুখে ঘটনাটা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ছুটলেন ঘটনাস্থলে। বাদল অবশ্য কল্পনা সম্পর্কে কোনো কিছু উল্লেখ করল না। বডি শনাক্ত করার জন্যে পেরুমল আশেপাশের কয়েকজনকে ডাকলেন। তাদের মধ্যে একজন মৃতদেহ দেখে জানালো বিখ্যাত ব্যবসায়ী সনাতন চক্রবর্তীর ছোট মেয়ে জয়া। সনাতনকে খবর দেওয়া হলো। তিনি এলেন। বছর 50-এর ঊর্ধ্বে, চওড়া উঁচু চেহারা। মুখের দিকে এক নজর তাকালেই বুঝতে পারা যায় দুনিয়ার অনেক বিষয়ে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। মেয়ের মৃতদেহ দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এরকম মর্মান্তিক দৃশ্য দেখবার জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না তিনি। পেরুমল তাকে সান্ত্বনা জানিয়ে প্রশ্ন করলেন, জয়া বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিল? সনাতন রুমাল দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, প্রত্যেক দিন বিকেলে ও খেলা করতে বেরোতো, আজও বেরিয়েছিল। কিভাবে মারা গেছে সঠিকভাবে তো বুঝতে পারা যাচ্ছে না, তবে মুখের অবস্থা দেখে অনুমান করা যায় বিষ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আপনার কাউকে সন্দেহ হচ্ছে? কাকে হবে একবার বলুন। এই যেমন আপনার ক্ষতি করতে পারে এমন কোনো লোক, এরকম কারোর কথা মনে পড়ছে? আমি ব্যবসাদার, অনেক প্রতিকূল অবস্থাকে ছলে বলে অনুকূলে আনতে হয়েছে। সুতরাং আমার শত্রুর অভাব থাকার কথা নয়। আচ্ছা, আমি এখন বডি পোস্ট মর্টেমে পাঠাচ্ছি। ওখানকার কাজ শেষ হয়ে গেলেই আপনাকে খবর দেওয়া হবে। তিন দিন কেটে গেছে। পোস্টমর্টমের রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল। শল্য চিকিৎসক রিপোর্টে যে অভিমত প্রকাশ করেছেন তা পড়লে অবাক হতে হয়। পিঠের ডান পাশে অতি সামান্য একটা ক্ষত আছে। নিশ্চিতভাবে কোনো ভোঁতা অস্ত্র ব্যবহার করা হয়েছিল। বিষ ওই পথ দিয়েই শরীরে প্রবেশ করেছে। মৃত্যু হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। তবে বুঝতে পারা যাচ্ছে না এই তীব্র বিষ কি জাতীয়। সনাতন চক্রবর্তী চরিত্রহীন লম্পট একটা লোক। হেমলতা ছাড়াও প্রাক যৌবন থেকে আজ পর্যন্ত যে কত মেয়েকে নিয়ে খেলা করেছেন তা কেউ জানে না। স্বাভাবিকভাবেই বিবাহিত জীবন সুখের নয়। স্ত্রীকে চরম লাঞ্ছনা সহ্য করতে হয়েছে বারংবার। তবু জয়ার মৃত্যুতে ভেঙে পড়েছেন সনাতন। মেয়ের জন্যে বাপের হৃদয় একেবারে হাহাকার করছে। 3 দিন পরে এখন শোক একটু প্রশমিত হলেও আরেক চিন্তা তাকে উতলা করে তুলল। জয়ার জীবন নির্মমভাবে যে শেষ করে দিয়েছে তাকে চোখের আড়ালে থাকতে দেওয়া হবে না। শাস্তি চাই তার।
আইনের হাতে তুলে দিতে হবে সেই হত্যাকারীকে। পুলিশের উপর ঠিক আস্থা রাখতে পারছেন না সনাতন। প্রায় ঘন্টা চারেক ধরে পায়চারি করছেন ও এই সমস্ত কথা ভাবছেন তিনি। শেষে মৃণাল চৌধুরীর বাড়ি যাওয়াই স্থির করলেন। চৌধুরী বিহার পুলিশের পদস্থ কর্মচারী ছিলেন। চাকরি ছেড়ে দিয়ে এখানেই আছেন কারমান চকের উঁচু মহলে তার অভূতপূর্ব প্রতিষ্ঠা। সনাতনের ধারণা হল এই ব্যাপারে মৃণাল চৌধুরী প্রভূত সাহায্য করতে পারেন। হ্যান্ডলুম কর্নারেই চৌধুরী সুদৃশ্য বাড়িখানা। বাউন্ডারি ওয়ালের ওধারেই সনাতনের হ্যান্ডলুম ব্যবসার অফিস বাড়ি। সামনে খোলা মাঠ, একটি চিলড্রেন অর্গানাইজেশন প্রতিদিন ছোট ছোট ছেলে মেয়েদের খেলার আসর বসায়। কর্নার পার্ক থেকে খেলার মাঠের দূরত্ব বেশি দূরে নয়। জয়া প্রতিদিনকার মতো এখানেই খেলতে এসেছিল। সনাতন ড্রয়িং রুমে প্রবেশ করলেন। মৃণাল চৌধুরী একা ছিলেন না, তার স্ত্রী মায়াদেবী ছাড়া আরও দুইজন রয়েছেন। তারা হলেন কারমান চক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিমলেন্দু কয়াল ও এই ওয়ার্ডের জনপ্রতিনিধি গগন দত্ত। তিনজনে গম্ভীর মুখে আলোচনা করছেন। আলোচনার বিষয়বস্তু হয়তো জয়ার মৃত্যু। মায়াদেবী বিষণ্ণ মুখে সুপারি কেটে চলেছেন। সনাতনকে দেখে উঠে দাঁড়িয়ে মৃণাল চৌধুরী স্বাগত জানালেন। 2 মিনিট প্রায় সকলেই নীরব। শেষে সনাতন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, কোথা থেকে যে কি হয়ে গেল সত্যি ভাবতে পারা যায় না। আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটবে কারোর কল্পনাতেও আসে না। বিমলেন্দু কয়াল বললেন, আরে আমরা তো ওই নিয়েই আলোচনা করছিলাম। আপনারা রয়েছেন ভালোই হলো। আমি এসেছি বিশেষ একটা পরামর্শের জন্য। হত্যাকারীকে লুকিয়ে থাকতে দেওয়া হবে না, তাকে ধরতেই হবে। পুলিশ যা করছে করুক। আপনারা বলুন, তাকে ধরবার জন্য কোনো পন্থা আপনাদের জানা আছে কিনা? সকলেই তার মনের অবস্থা হৃদয়ঙ্গম করলেন। মনে প্রতিহিংসা নেওয়ার ইচ্ছা দুর্বার হয়ে উঠেছে। চৌধুরী বললেন, আপনার চিন্তাধারা ঠিক পথেই চলেছে। জয়া আর ফিরে আসবে না। তবে যে হত্যাকারী তাকে ধরতে হবে বইকি। সমাজে এরকম জীব যত কম থাকে ততই ভালো। গগন দত্ত বললেন, পুলিশ একজনকে নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছে না। আমার মনে হয় তাকে একটু নেড়ে চেড়ে দেখলে হয়তো হত্যাকারীর সন্ধান পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। কার কথা বলছেন আপনি? ওই যে কি যেন নাম, হ্যাঁ, বাদল মুখার্জি, যে পুলিশকে মৃত্যু সংবাদটা দিয়েছিল জয়ের। আপনারাই বলুন, সে তখন ওখানে কি করছিল? আর একটা খুন হয়েছে। সুসজ্জিত ড্রয়িং রুমে যেন জেট বিমান ভেঙে পড়ল। সকলের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা প্রবাহ নিচের দিকে নামতে আরম্ভ করল। কার ঘরে আবার হাহাকার এলো কে জানে, কিংবা তাদেরই মধ্যে কারোর মর্মান্তিক ক্ষতি হয়ে যায়নি তো? সে কি করে? হ্যাঁ মামা, নিজের চোখে দেখে এলাম। পার্কের ধারে লোকে লোকারণ্য, ওখানেই মৃতদেহটা পড়ে আছে। দ্রুত গলায় মৃণাল চৌধুরী বললেন, তুমি চিনতে পারলে না কে মারা গেছে? পুলিশ ডেড বডির কাছে যেতে দিচ্ছে না, তবে দূর থেকে যত দূরে দেখলাম তাতে মনে হলো কমলেশ বাবুর মেয়ে কণা। গগন দত্ত প্রায় চিৎকার করে উঠলেন, তাকে যে ঘন্টা 3 আগেও দেখেছি। আহা, এমন ফুটফুটে মেয়েটা মারা গেল। কমলেশ রায় গগন দত্তর পাশের বাড়িতে থাকেন। সকলেই একসঙ্গে প্রায় সোফা ছেড়ে উঠে পড়লেন। কোনো পরামর্শ না করেই সকলের চিন্তাধারা এক সূত্রে যুক্ত হয়েছে। সকলে ছুটলেন ঘটনাস্থলের দিকে। যথাসময়ে পোস্টমর্টম রিপোর্ট প্রকাশিত হলো। কণাকেও খুন করা হয়েছে জয়ার অনুরূপভাবে। কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তা এখনো নির্ণয় করা যায়নি। পাটনা থেকে একজন বিশেষজ্ঞ আসছেন। তিনি এ বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করে দেখবেন। পেরুমল বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
এখানকার কার্যকাল শেষ হতে তার মাত্র 6 মাস বাকি। এই শেষ সময়ে কি বিপর্যয়! 2টো খুন হয়ে গেল। রহস্যের কোনো কুল কিনারাই তিনি পাচ্ছেন না। এমনকি সন্দেহভাজন কোনো ব্যক্তিরও সন্ধান তিনি পাননি। খুনের কিনারা না হলে অনেক কৈফিয়তের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে, সে বিষয়ে সন্দেহ নেই। সমস্ত শহর আতঙ্কে থমথম করছে। কারোর মুখে অন্য কথা নেই। কারমান চকে যা কখনো ঘটেনি সেই কথা নিয়ে সকলে বলাবলি করছে। অধিকাংশ ছোট ছেলে মেয়েদের স্কুল যাওয়া প্রায় বন্ধ। বিকেলে কাউকে আর খেলা করার জন্য বেরুতে দেওয়া হয় না। অনেকের ধারণা হয়েছে সাঁওতালরা ভোঁতা তীর দিয়ে জয়া আর কণাকে তারা মেরে ফেলেছে। যদি মেরে থাকে তবে কেন মেরেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। সন্ধ্যার পর মৃণাল চৌধুরীর বাড়িতে সকলে একত্রিত হলেন। সকলের মুখ অসম্ভব গম্ভীর। অনেক আলাপ আলোচনা হলো। একসময় চৌধুরী বললেন, আমার পরামর্শ যদি নেন তবে আমি কলকাতা থেকে প্রখ্যাত গোয়েন্দা বাসববাবুকে আনার পক্ষপাতী। তাহলে তো খুব ভালোই হয়। শহরের লোক কিরকম উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেখছেন তো। নিশ্চয়ই তিনি হত্যাকারীকে ধরতে পারবেন। তিনি কি আসবেন? হাতে কোনো কেস না থাকলে আমার দৃঢ় বিশ্বাস তিনি আসবেন। বললে চিঠি দেব। নিশ্চয়ই দেবেন। টাকার জন্য চিন্তা করবেন না। তাকে আনতে যা খরচা লাগে আমি সব দেব। আধ ঘন্টা ট্রেন লেট ছিল। নিজের কামরা থেকে নেমেই বাসব হাসি মুখে মৃণাল চৌধুরীকে এগিয়ে আসতে দেখল। শৈবালও নেমে এলো। শেষ পর্যন্ত এলেন তাহলে? বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, আর কত অভদ্রতা করব বলুন। দেখুন না, ডাক্তারের আসবার একেবারেই ইচ্ছে ছিল না, তাকেও ধরে এনেছি। আপনাকে একটু বেশি মাত্রায় স্বাস্থ্যপুষ্ট বলে মনে হচ্ছে। জল হওয়ার গুণে বোধ হয়। বলাই বাহুল্য, আপনারও কিছু পরিবর্তন লক্ষ্য করছি। পাইপ ধরেছেন? আসুন, বাইরে গাড়ি অপেক্ষা করছে। স্টেশন থেকে শহরের প্রাণকেন্দ্র বেশি দূরে নয়। মিনিট 10 মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছানো গেল। তখন আর কোনো বিশেষ কথা হলো না। দুইজনেই পরিশ্রান্ত। চা ও জলখাবার খেয়ে নিজেদের নির্দিষ্ট ঘরে একটু গড়িয়ে নিতে গেল বাসব ও শৈবাল। দুপুরের আহার পর্বের পর কথাবার্তা আরম্ভ হলো। তিনজনে গিয়ে বসল ড্রয়িং রুমে। পানের প্লেট সেন্টার টেবিলের উপর রেখে সুপুরির পাত্র ও জাঁতি হাতে নিয়ে মায়াদেবীও এসে বসলেন। বাসব দেখলেও শৈবাল আগে একে কখনো দেখেনি। যৌবনে সুন্দরী ছিলেন বুঝতে পারা যায়। এখন বিষাদের ছায়ায় সমস্ত মুখ আবৃত। বাসব পান মুখে দিয়ে বলল, আগে বলুন ঘটনাটা। মিস্টার চৌধুরী যতদূর জানতেন বললেন। বাসব একটু চুপ করে থেকে বলল, বাদল মুখার্জি থাকেন কোথায়? এই পাড়াতেই। আপনার সঙ্গে পরিচয় আছে? মুখ চেনাচেনি আছে। আপনার বাড়ির সামনে যে মাঠটা দেখলাম, ওখানেই কি বাচ্চারা খেলা করতে আসে? হ্যাঁ, ওটা শিশু সংঘের মাঠ। এই অঞ্চলের সমস্ত বাচ্চা ছেলে মেয়ে ওখানে খেলা করতে আসে। শিশু সংঘের পরিচালক কে? একটা বোর্ড আছে, শহরের গণ্যমান্য লোকেরাই সেই বোর্ডের সদস্য। তবে প্রতিদিন মাঠে বাচ্চাদের পরিচালনা করার দায়িত্ব ভৈরব হালদারের হাতেই থাকে। অত্যন্ত উৎসাহী লোক। বলতে গেলে ওর অক্লান্ত পরিশ্রমের জন্যই এই শিশু প্রতিষ্ঠান এখনো সুষ্ঠুভাবে চলছে। পাউচ থেকে নস্যি বার করে পাইপে ভরতে ভরতে বাসব বলল, ভৈরব হালদারের সঙ্গে আমার একবার দেখা করা দরকার। আপনি খবর পাঠাবেন, কাল যেন তিনি আমার সঙ্গে দেখা করতে আসেন। বেশ, এখন চলুন, থানা থেকে একবার ঘুরে আসা যাক। থানায় যাওয়ার পথে শহরে কেমন আতঙ্ক বিরাজ করছে সে কথা জানালেন মৃণালবাবু। পরপর 2টি শিশুর মৃত্যুতে
তার স্ত্রী পুরানো শোক তাজা হয়ে উঠেছে। তিনি অসম্ভব মনমরা ভাব নিয়ে আছেন। চৌধুরী ভয় পাচ্ছেন, আবার না তার মানসিক বিকার দেখা যায়। থানাতেই পেরুমলকে পাওয়া গেল। বাসবের আগমন সংবাদ তিনি আগেই পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বেসরকারি তদন্তের অনুমতি নেওয়া হয়েছিল। পেরুমল অবশ্য বাসবের নামের সঙ্গে অপরিচিত নন। তিনি সহর্ষে স্বাগত জানালেন তিনজনকে। কুশল প্রশ্ন বিনিময়ের পর কাজের কথা আরম্ভ হলো। বাসব পোস্টমর্টমের রিপোর্ট দেখতে চাইল। স্টেটমেন্টগুলোর উপর চোখ বুলিয়ে নিয়ে বাসব বলল, দুটো খুন একই লোকের কাজ, কি বলেন? পেরুমল বললেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। মোটিভ কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু না, অথচ জোরালো একটা মোটিভ তো নিশ্চয়ই আছে। আছে বই কি, আমাদের প্রথম হত্যাকারীর মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে হবে। ভালো কথা, কাউকে সন্দেহ করছেন নাকি? এখনো তো তেমন কোনো লোক চোখে পড়েনি। সাধারণ মানুষের বিশ্বাস এই খুনের পেছনে সাঁওতালরা আছে। কিরকম? অনেকে বলছে সাঁওতালরা ভোঁতা তীরের মুখে তাদের কোনো এক ধরনের বিষ মাখিয়ে মেয়ে দুটোকে মেরেছে। তবে আমরা বিষয়টাকে ক্লাসিফাই করতে পারিনি। কিন্তু এরকম ধারণা নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা খুব জোরালো নয়, তবে সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হ্যান্ডলুম কর্নারে যে পার্ক আছে, কয়েক বছর আগে ওই 8-10 ঘর সাঁওতাল ওখানে বাস করত। তাদের একরকম ওই জোর করেই সরিয়ে দিয়ে পার্ক তৈরি করা হয়েছে। হতে পারে সেই রাগের দরুন শহরের লোককে এখন তারা ক্ষতি করছে। তবে আমরা এই ধারণার উপরে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। বাদল মুখার্জির বিষয়ে খোঁজ খবর করেছিলেন নাকি? ওকে অবলম্বন করেই তো তদন্তে যা কিছু হয়েছে। ভদ্রলোকের নিজের বলতে তো কেউ নেই। এখানে তামার খনিতে কাজ করে, ভদ্র আর বিনয়ী হিসেবে সুনামও আছে। থাকেন হাজরা হাউসে, আর হাজরা হাউসের ওনার হেমলতা হাজরার মেয়ে কল্পনার সঙ্গে পূর্ণ দমেই প্রেম বিনিময় চালাচ্ছেন। ভেরি ইন্টারেস্টিং। নিভে যাওয়া পাইপে বাসব অগ্নিসংযোগ করল। আরো মিনিট 20 কথাবার্তা বলার পর চায়ের পাট চুকিয়ে বাসব শৈবাল ও মিস্টার চৌধুরীকে সঙ্গে নিয়ে বিদায় নিল। ফেরার পথে বাসবকে অত্যন্ত অন্যমনস্ক দেখল শৈবাল। ওর এই ভাবের সঙ্গে শৈবাল পরিচিত। মনের মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছে। অন্যমনস্ক ভাবে তাই নিয়েই মনের মধ্যে হয়তো নাড়াচাড়া করছে এখন। সন্ধ্যাবেলা গগন দত্ত, বিমলেন্দু কয়াল ও সনাতন চক্রবর্তী এলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলে বাসব নতুন কিছু জানতে পারল না। ওরা তিনজন সৌজন্য সূচকভাবে কথাবার্তা বললেও বাসবকে কিভাবে গ্রহণ করেছেন মোটেও বুঝতে পারা গেল না। ঘণ্টাখানেক বসে থাকার পর তারা বিদায় নিলেন। বাসব সোফায় গা এলিয়ে অন্যমনস্কভাবে জানলার বাইরে দৃষ্টি প্রসারিত করল। ওর এখন কথা বলার ইচ্ছে নেই, তা বুঝতে পারা যাচ্ছে। অগত্যা শৈবাল, মায়াদেবী ও মৃণাল চৌধুরীর সঙ্গে গল্প জুড়ে দিল। মিনিট 10 পরে বাসব একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা মিস্টার চৌধুরী, বর্তমানে এখানকার আদিবাসী সাঁওতালরা কি করে? একটু অবাক হয়ে মৃণাল চৌধুরী বললেন, আগে প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। মানে কাজকর্ম কি করে? অধিকাংশ পাহাড় থেকে রাস্তা তৈরি করার জন্য যে পাথর কাটা হচ্ছে তাতেই কাজ করে। তাছাড়া চাকরের কাজও করে বাড়ি বাড়িতে। এই তো আমার বাড়ির যে চাকর, সে আসলে সাঁওতাল। ওদের কাজকর্ম অত্যন্ত পরিচ্ছন্ন। শহরের গৃহিণীরা তাই চাকর হিসেবে ওদের একটু বেশি পছন্দ করেন। এই শহর পত্তন হওয়ার ইতিহাস নিশ্চয়ই আপনি জানেন, বলুন না, একটু শুনি। খাওয়া দাওয়ার পর বাসবের বিছানায় আশ্রয় নেওয়ার কোনো আগ্রহই দেখা গেল না। আলো জেলে রেখেই ও পায়চারি করতে লাগলো। শৈবাল বলল, কি হে, তোমার শোবার এখন ইচ্ছে নেই নাকি?
তোমার কি খুব ঘুম পাচ্ছে ডাক্তার? তেমন কিছু নয়। এসো না, কেসটা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। শৈবাল উঠে বসল, গায়ে কম্বলটা জড়িয়ে নিয়ে বলল, তা বেশ তো। তা তুমি কোন সিদ্ধান্তে উপনীত হয়েছো নাকি? এত তাড়াতাড়ি? আমি কি ভালো মতের খেল জানি? তবে কেন জানি না আমার মনে হচ্ছে কেসটা জটিল নয়। একটা বিরাট ফাঁক আছে, সেটা দেখতে পেলেই রহস্যের সমাধান আমি করে নিতে পারবো। সারাদিন আমার সঙ্গেই তো ছিলে তুমি, কিছু বুঝতে পেরেছ কি? বিশেষ কিছু বুঝতে পেরেছি বললে বাড়াবাড়ি করা হবে। গোটা কয়েক মিল খুঁজে পেয়েছি। যেমন? দুটো খুনই সন্ধ্যার মুখে হয়েছে, দুজনেই মেয়ে। দুটো ঘটনাই ঘটেছে পার্কের কাছে। দুজনে একই ক্লাবের সভ্যা, দুজনেই সুন্দর দেখতে, দুজনকে একইভাবে খুন করা হয়েছে। ব্রাভো ডাক্তার, তুমি আমার চিন্তাকে অনেক দূর প্রসারিত করেছো, তা দেখাই যাচ্ছে। সুতরাং একই লোক যে দুজনকে খুন করেছে এ সম্পর্কে তুমি নিশ্চিত হয়েছ? তুমি? আমিও। আরো গোটা কয়েক কথা আছে, যেমন ধরো, সাধারণ লোকে বলছে সাঁওতালরা বিষ মাখানো তীর ছুঁড়ে মেরেছে। আমি বলবো এই ধারণার মধ্যে কোনো জোরালো যুক্তি নেই। তুমি অন্য কোনো অনুমানের উপর নির্ভর করে এই যুক্তিকে একেবারে উড়িয়ে দিতে পারো না। ড্রেসিং গাউনের পকেট থেকে পাউচ বার করল বাসু। উড়িয়ে না দিয়ে উপায় নেই, অন্তত সঙ্গত যুক্তির উপরেই নির্ভর করেছি। তবে পোস্টমর্টমের রিপোর্ট পড়ে দেখেছিলে কি? তাতে পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো বড় আকারের ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। চামড়া গভীরভাবে কেটে যায়নি, কিন্তু রক্তপাত হয়েছে নামমাত্র। এতে কি প্রমাণিত হচ্ছে? সঙ্গতভাবেই প্রমাণিত হচ্ছে তীরের আঘাত নয়, তীর শরীরে গভীরভাবে বসে যাওয়ার কথা। ফলা যদি ভোঁতাও হয় তাহলেও আঘাত গুরুতর হবেই। তাছাড়া রক্তপাতও বিশেষ হয়নি, এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সুতরাং কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল আমাদের তা আবিষ্কার করতে হবে। মোটিভটা কি আঁচ করতে পেরেছ? বাসু পাইপ ধরিয়ে নিয়ে বলল, না, মোটিভের কথাই তো অবিরাম ভেবে চলেছি। খুন দুটো কিরকম পরিস্থিতিতে ঘটেছে এ সম্পর্কে তুমি কিছু ভেবেছ ডাক্তার? না, তুমি? আমার অনুমান হলো হত্যাকারীর সঙ্গে 5 জনেরই ঘনিষ্ঠ পরিচয় ছিল। জয়ের কথাই ধরা যাক। খেলাধুলো শেষ করে সে যখন বাড়ি ফিরছিল তখন সন্ধ্যা হয়। নির্জন পথ ধরে পার্কের পাশ দিয়ে সে এগুচ্ছিল। সেই সময় হত্যাকারীর সঙ্গে দেখা। ঘনিষ্ঠ পরিচয় থাকায় এই সাক্ষাতে জয়া বিস্ময় বোধ করেনি। নানা রকমের কথা বলতে বলতে হত্যাকারী তার পাশে পাশে চলতে থাকে এবং আচম্বিত এক সময় আঘাত হেনে বসে। প্রশ্ন উঠতে পারে সেদিন রাস্তায় নির্জনতা কোইন্সিডেন্স কিনা। আমার উত্তর হলো হত্যাকারী কয়েকদিন থেকেই চেষ্টা করছিল জয়াকে যাতে নির্জনে পাওয়া যায়। সেদিন সৌভাগ্যক্রমে রাস্তায় কোনো লোক না থাকায় সে কার্যোদ্ধার করতে পেরেছিল। কনার বেলায় একই ব্যাপার ঘটেছে বলতে চাও? নিশ্চয়ই। এবার শুয়ে পড়া যেতে পারে, কাল ভোরে আবার উঠতে হবে ডাক্তার। সাড়ে 8টার সময় ভৈরব হালদার এলেন। দামের সঙ্গে চেহারার মিল নেই, অত্যন্ত সুশ্রী, ছোটখাটো মানুষ। দেখলে মনে হয় কোনো সুন্দরী তরুণী বুঝি ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছে। মৃণালবাবু বাসবের সঙ্গে ভৈরব হালদারের আলাপ করিয়ে দিলেন। বাসব বলল, আপনাকে এইভাবে ডাকিয়ে নিয়ে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। এক গাল হেসে ভৈরব বললেন, মনে করবার কিছু নেই। আমার সহযোগিতায় আপনি যদি লাভবান হন সে আমাদের সৌভাগ্য। কিরকম দুশ্চিন্তা নিয়ে আছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার প্রতিষ্ঠান প্রায় বন্ধ হবার দাখিল। জয়ের কথা নিয়েই আমি প্রশ্ন শুরু করতে চাই। মেয়েটির সম্পর্কে বিশেষ কোনো তথ্য আপনার জানা থাকলে বলুন। বিশেষ তথ্য বলতে আপনি কি বলতে চাইছেন বুঝলাম না। এটুকু বলতে পারি যে কণা ও জয়া দুজনেই অত্যন্ত শান্ত প্রকৃতির মেয়ে ছিল। মাঠে এসে তাদের আমি কোনোদিন দুষ্টুমি করতে দেখিনি, বাধ্যও ছিল খুব। আচ্ছা,
বিকেলে যে সময় ছেলেমেয়েরা খেলা করতে আসে সে সময় তাদের সঙ্গে তাদের অভিভাবকরাও কি আসেন? সকলের নয়, দু একজনের অভিভাবকের সঙ্গেই আসেন। কণা বা জয়ার সঙ্গে কেউই তো আসতো না। জয়া যেদিন খুন হয় সেদিন তার মনের অবস্থা কেমন ছিল আপনি লক্ষ্য করেছিলেন? ভৈরব হালদার এবার একটু তীক্ষ্ণ গলাতেই বললেন, সমিতির প্রতিটি ছেলে মেয়ের ওপর আমার তীক্ষ্ণ দৃষ্টি থাকে। প্রতিদিনকার মতো আমি সেদিনও জয়াকে লক্ষ্য করেছিলাম। সে অত্যন্ত হাসি খুশি, ফ্রক গেমে সবচেয়ে বেশি পয়েন্টও পেয়েছিল সে। সেদিন বাড়ি ফেরার সময় কেউ কি তাকে নিতে এসেছিল? না। কণার ক্ষেত্রে বোধহয় একই কথা প্রযোজ্য। হ্যাঁ। ধন্যবাদ মিস্টার হালদার, আমার আর কোনো প্রশ্ন নেই। মায়াদেবী ট্রেতে চা সাজিয়ে ঘরে প্রবেশ করলেন। এলোমেলোভাবে আরও কিছুক্ষণ আলোচনা হবার পর ভৈরব হালদার বিদায় নিলেন। তখন প্রায় 10টা বাজে। বাসব হাই তুলল, আড়মোড়া ভেঙে উঠে পড়ল সোফা থেকে। উঠলেন যে? ডাক্তারকে সঙ্গে নিয়ে একবার হাজরা হাউসে যাব ভাবছি। চিনে যেতে পারবেন তো, না আমি আবার সঙ্গে যাব আপনার? ঠিক চিনে নিতে পারবো, এই পাড়াতেই তো বাড়িটা। এসো ডাক্তার। বাসব শৈবালকে সঙ্গে নিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হল। গতকাল থানায় যাবার সময় হাজরা হাউস দেখেছিল, কাজেই বাড়িটা খুঁজে বার করতে তার কোনো অসুবিধা হলো না। কম্পাউন্ডের মধ্যে পৌঁছে একজনের কাছ থেকে জেনে নিল হেমলতা হাজরা কোথায় থাকে। বাড়িতেই ছিলেন হেমলতা। কলিং বেল পুশ করতেই তিনি বেরিয়ে এলেন। বাসব নিজের পরিচয় দিল, আগমনের উদ্দেশ্য জানালো। হেমলতা নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন, আমার কাছে কেন এসেছেন? আমি এ ব্যাপারে আর কি সাহায্য করতে পারি? কথাবার্তা না বললে কিভাবে বুঝবো আপনি আমাকে সাহায্য করতে পারেন কি পারেন না? আমি আপনাকে বলছি, আমার দ্বারা কোনো সাহায্য হবে না। আমি কিচ্ছু জানি না। আমাকে অনর্থক কঠোর হতে বাধ্য করবেন না মিসেস হাজরা। আমাকে ফিরিয়ে দিলে পরিস্থিতি কিন্তু গুরুতর হয়ে উঠবে। এখনো পুলিশ আপনার কাছে আসেনি, এবার আপনাকে থানায় যেতে পুলিশ বাধ্য করবে। আপনিও সেখানে আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবেন। পুলিশের কথায় হেমলতার মুখের রং হঠাৎ পাল্টে গেল। তিনি শুধু বললেন, এ কি জুলুম! জানেন তো, পুলিশে ছুলে 18 ঘা। বলুন, কি জানতে চান? বারান্দাতে কয়েকটা বেতের চেয়ার ছিল। বাসব নির্বিকার মুখে একটা অধিকার করল। শৈবাল ও হেমলতা ওর পথ অনুসরণ করল। জয়া নামের যে মেয়েটি খুন হয়েছে সে কি আপনার কাছে আসতো? কেন আমার কাছে আসবে কেন? তার সঙ্গে আমার সম্পর্ক কি? তার সঙ্গে সম্পর্ক না থাকলেও তার বাবার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এইরকমই তো শুনলাম। বাসব অপ্রিয় সত্যটা যে এইভাবে বলে ফেলবে শৈবাল তা আশা করেনি। হেমলতা তীব্র গলায় বললেন, আপনি কি বলতে চাইছেন? জটিল কিছু বলিনি, যা বলেছি গত 20 বছর ধরে কারমাঞ্চকের সকলেই তা জানে। সনাতন বাবুর সাথে অবশ্য ইদানিং মন কষাকষি চলছে আপনার। বাসবের কথা শেষ হলো না। বাধা দিল এসে কল্পনা। তার আকস্মিক আগমন কেউ আশা করেনি। আপনারা কেন মাকে বিরক্ত করছেন? পুলিশ যদি আমাদের হ্যারাস করে করবে। আপনারা অনুগ্রহ করে এখন যান। মা, এসো, ভেতরে চলো। আর অপেক্ষা করে লাভ নেই। হতভম্ব বাসব ও শৈবাল নেমে এলো বারান্দা থেকে। রাস্তায় নেমে শৈবাল বলল, আমাদের এই সাক্ষাৎকার এমন নাটকীয়ভাবে শেষ হবে আমি কল্পনাও করতে পারিনি। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার প্রশ্নগুলো শালীনতার ধার ধারেনি। ওই মহিলাটা কি গত 20 বছরের মধ্যে সামাজিক শালীনতার পরোয়া করেছেন? আসল কথা হলো আমি ওকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে চেয়েছিলাম। তুমি কি করে বুঝলে সনাতন চক্রবর্তীর সঙ্গে ওর এখন মন কষাকষি চলছে? আন্দাজে ঢিল ছুড়েছিলাম, লেগে গেল। কথাটা সত্য না হলে হেমলতা চটে উঠতেন না। তুমি কি মনে করো সনাতন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার রাগে জ্ঞান হারিয়ে হেমলতা এই কাজ করেছেন?
যদি তাই হবে, কণা মারা গেল কেন? আমার ধারণা ও পথে চালিত হয়নি ডাক্তার। আমি ভাবছি এখন ও কথা থাক, চলো একবার থানায় যাওয়া যাক। বাদলবাবুর সঙ্গে দেখা করবেন? এখন তিনি নিশ্চয়ই অফিস বেরিয়ে গেছেন, পরেই দেখা করা যাবে। ওরা থানা ঘুরে বাসায় ফিরল। সমস্ত কিছু শুনে মৃণাল চৌধুরী বললেন, আশ্চর্য তো। মায়াদেবী পান সাজাচ্ছিলেন, বললেন, মিসেস হাজরার সঙ্গে কয়েকদিন আগে আমার দেখা হয়েছিল। তখন তো উনি খুন দুটো সম্পর্কে বেশ উৎকণ্ঠাই প্রকাশ করেছিলেন, কিন্তু আজ আপনার সঙ্গে এভাবে কথা বললেন কেন বুঝলাম না। আমার মনে হলো ওর মেয়ে যেন কোনো কিছুর উপর ধামা চাপা দিতে চাইছে। বাসু পাইপ ধরিয়ে নিয়ে বলল, মিস্টার চৌধুরী, খুন দুটো যেখানে হয়েছে বিকেলে আমাদের সেখানে নিয়ে যাবেন তো? বেশ। প্রায় 5টার সময় মৃণাল চৌধুরী দুজনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোলেন। দুর্ঘটনাস্থল তার বাড়ি থেকে মাত্র মিনিট 2 পথ। স্থানটা একই নির্জন, খুনোখুনির পর আরও নির্জন হয়ে গেছে। বাসব চারিধার তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। চোখে পড়বার মতো বিশেষ কিছু যে ছিল না তা নয়। মিস্টার চৌধুরী দেখিয়ে দিলেন কোথায় পড়েছিল মৃতদেহ দুটো। ঘাসের আস্তরণ বিছানা জায়গাটা এখন শুধু মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। বাসব অন্যমনস্কভাবে বলল, ওই সেই পার্কটা না, যে জায়গাটা আগে সাঁওতালদের ছিল? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তিনি অগ্রসর হলেন। বাসব ও শৈবাল তাকে অনুসরণ করল। পার্কের মধ্যে প্রবেশ করে কয়েক পা অগ্রসর হবার পরই বিশেষ একটা দৃষ্টি 3 জনের চোখে ধরা দিল। অর্কিডের ঝোপের পাশে কল্পনা একজনের সঙ্গে ঘনিষ্ঠ আলাপে মত্ত। চাপা গলায় চৌধুরী বললেন, বাদল মুখার্জি। এবার ওদের দৃষ্টি 3 জনের উপর পড়ল। কল্পনা নিম্ন গলায় কি যেন একটা বলল বাদলকে, তারপর দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। বাসব সঙ্গী দুজনকে পেছনে ফেলে দিয়ে দাঁড়ালো বাদলের সামনে। বাদল এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। বাসব বলল, আমার পরিচয় বোধহয় কল্পনা দেবী আপনাকে দিয়ে গেছেন। যাই হোক, গোটা কয়েক প্রশ্নের উত্তর দিতে নিশ্চয়ই আপত্তি নেই। কি জানতে চান বলুন। আপনার অভিজ্ঞতার কথাটা একবার বিশদভাবে বলুন তো। পুলিশের কাছে যা বলেছিল বাদল সবিস্তরে তাই বলে গেল। এই সমস্ত কথা আমি জানি মিস্টার মুখার্জি, নতুন কিছু বলুন। যা বলার ছিল আমি বলে ফেলেছি, তাছাড়া আমার তো কিছুই জানা নেই। আপনি অফিস থেকে ফিরে এসে প্রতি সন্ধ্যায় বেড়াতে বেরোন, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে বেড়াতে হয়। মাঝে মাঝে যখন তখন প্রাকৃতিক অবস্থা অনুকূলে না থাকলে নিশ্চয়ই বেরোবার প্রয়োজন বোধ করেন না। তা তো বটেই। বাসু মৃদু হেসে বললে, অথচ সেই দুর্যোগের বিকেলে আপনি বেরিয়েছিলেন, পুলিশকে তাই বলেছেন। বেড়াতে বেড়াতে পার্কে যাওয়ার পথে জয়ের মৃতদেহ আপনি আবিষ্কার করেন। মিস্টার মুখার্জি, এখন সত্যি কথাটা বলবেন কি? বাদল চুপ করে রইল। চুপ করে থাকলে পরিস্থিতির গুরুত্ব কমে যাবে, এ কথা ভাববেন না কিন্তু। দেখুন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে। তবু আমার জানা দরকার, বলুন। আপনি যা ভাবছেন তেমন কিছুই আমি জানি না। এই হেজিটেশনই আপনাকে জেলের 4 দেওয়ালের মধ্যে নিয়ে যাবে মিস্টার মুখার্জি। পুলিশ আপনাকে সন্দেহ করছে, এ কথা বোধহয় জানা নেই। আমাকে সমস্ত কথা খুলে বলুন, কথা দিচ্ছি পুলিশের হাত থেকে বাঁচাবার দায়িত্ব সম্পূর্ণ আমার। বাদল একটু চুপ করে থেকে একটু ইতস্তত করে বলল সমস্ত কথা। কল্পনার চিৎকার এবং পালিয়ে যাওয়ার কথাও সে বাদ দিল না। বাসব পাইপ ধরিয়েছে ইতিমধ্যে, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আপনি পরে কল্পনা দেবীকে প্রশ্ন করেননি তিনি কেন চিৎকার করেছিলেন? আরে করেছিলাম, বলছি তো করেছিলাম। কি উত্তর পেয়েছিলেন? জয়াকে ওইভাবে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল। কথাটা বিশ্বাসযোগ্য বলে মনে করি না। জয়া মাটিতে পড়েছিল, সে মরে যাওয়ার পরিবর্তে আহত হয়ে পড়ে আছে,
এই সঙ্গত প্রশ্নই মানুষের মনে প্রথম জাগা সম্ভব, অথচ উনি জয়াকে সাহায্য করবার চেষ্টা না করে আর্তচিৎকার তুলে পালিয়ে গেলেন। এরপরও কি ওর উক্তিকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়? আপনি কি বলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিৎকার করে ওঠার একটা বিশেষ অর্থ আছে, এ কথা ধরে নেওয়া যায় কি? এতক্ষণে কথা বলল শৈবাল। তোমার কি ধারণা কল্পনা দেবী এমন কিছু দেখেছিলেন যার জন্য চেঁচিয়ে উঠতে বাধ্য হয়েছিলেন? এক্স্যাক্টলি ডাক্তার, এখন আমাদের অনুসন্ধান করে দেখতে হবে উনি ঠিক কি দেখেছিলেন। হয়তো এই বিশেষ দৃশ্যই এই রহস্যের চাবিকাঠি। আপনাকে ডিস্টার্ব করবার জন্য দুঃখিত মিস্টার মুখার্জি, আমার আর কোনো প্রশ্ন নেই। বাসব পার্কের গেটের দিকে অগ্রসর হল। বাড়ি ফিরে ক্রেডেল থেকে রিসিভার তুলে নিল বাসব। থানার সঙ্গে যোগাযোগ হতেই প্রশ্ন করল, ইন্সপেক্টর পেরুমল কথা বলেছেন কি? উপরান্ত থেকে পেরুমলের গলার শব্দ পাওয়া গেল। কথা বলছি, আপনি? আমি বাসব। একটা বিষয় মনে করতে না পারায় আপনাকে স্মরণ করলাম। পোস্টমর্টমের রিপোর্টে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করার উপায় ছাড়া আর কোনো আঘাতের কথা উল্লেখ আছে কি? আছে, দুজনেরই গলা টিপে ধরা হয়েছিল, গলায় চাপের দাগ আছে। ধন্যবাদ, আগামীকাল দেখা হবে। বাসব লাইন কেটে দিল। মৃণাল চৌধুরী বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি... বাসব মৃদু হেসে বলল, অনেক কিছুই জেনে ফেলেছি। সত্যি কথা বলতে কি, মারাত্মক রকমের কিছুই এখনো জানতে পারিনি, তবে অচিরেই পারবো এ বিশ্বাস আমি রাখি। ভালো কথা, একবার মৌরিয়াকে ডেকে পাঠান তো। মৌরিয়া বাড়ির সাঁওতাল চাকর, তাকে ডাকা হলো। বাসব বলল, কাল সকালে আমাকে তোমাদের পল্লীতে নিয়ে যেতে পারো? পারি বাবু, কিন্তু আমার আবার কোনো ক্ষতি হবে না তো? ভয় নেই, তোমার বাবু কাল তোমাকে একবেলার জন্য ছুটি দেবেন। এখন যাও। সাঁওতালদের পল্লীতে গিয়ে কি করবে? বিশেষ কোনো পরিকল্পনা নেই, শুধু ওদের একটু নেড়ে চেড়ে দেখবার ইচ্ছে আছে। আপনি এখানে পা দেওয়ার পর একটা লাভ হয়েছে, আর কোনো দুর্ঘটনা ঘটেনি। সেটা আমার জন্য হয়েছে বলাটা কঠিন। লোকে সতর্ক হয়ে উঠেছে বলেই হয়তো দুর্ঘটনা ঘটছে না। শৈবালের ঘুম ভাঙল বেলা 7:30টার সময়। চোখ রোগড়ে বিছানায় উঠে বসে সে বাসবকে নিজের পাশে দেখতে পেল না। মনে পড়ে গেল মৌরিয়ার সঙ্গে আজ সাঁওতাল পল্লীতে তার যাবার কথা ছিল। ও রাগও হলো একটু, তাকে সঙ্গে করে নিয়ে গেলে কি বা ক্ষতি হতো। জল খাবার পর্বের পর শৈবাল ড্রয়িং রুমে গিয়ে বসল। মৃণাল চৌধুরী ও কিঙ্করের সঙ্গে খাবার গল্প করে কাটানো ছাড়া আর কি বা করার আছে। মায়াদেবী সুপুরির পাত্র ও জাঁতি নিয়ে এসে বসেছেন। মেয়ে মারা যাবার পর ভাগ্নে কিঙ্করকে অবলম্বন করেই দুজন আছেন। বাসব এলো প্রায় 9:30টার সময়। চৌধুরী প্রশ্ন করলেন, এত দেরি হলো আপনার? আর বলেন কেন, থানা ঘুরে আসতে হলো কিনা। কোনো সূত্র পেলেন ওখানে? পেয়েছি বই কি। আজ সন্ধ্যার সময় ইন্সপেক্টর কোয়ার্টারে সংশ্লিষ্ট সকলকে একত্রিত হতে হবে। আমি তখন কিছু নতুন তথ্য পরিবেশন করতে পারব। পেরুমলের কোয়ার্টার থানা কম্পাউন্ডের মধ্যে সন্ধ্যা হবার কিছু আগে থেকেই একে একে সকলে উপস্থিত হতে লাগলেন। সকলকে ইন্সপেক্টর সংবাদ দিয়েছিলেন। একমাত্র হেমলতা ছাড়া কারোর আসতে আপত্তি দেখা দেয়নি। সনাতন চক্রবর্তীর উপস্থিতিতে সকন্যা সমেত ওখানে যাওয়াটা তার পছন্দ নয়, কিন্তু পুলিশও ছাড়বার পাত্র নয়। কাজে শেষ পর্যন্ত সম্মত না হয়ে উপায় ছিল না তার। প্রথমে এলেন গগন দত্ত, তারপর বিমলেন্দু কয়াল। সনাতন ও কণার বাবা কমলেশ রায় একসঙ্গে এলেন। গম্ভীর মুখে বাদলও এসে উপস্থিত হল। মৃণাল চৌধুরী ও মায়াদেবী এলেন। মুখে অমাবস্যা এঁকে এলেন সকন্যা হেমলতা হাজরা। বাসব ও শৈবালের দেখা নেই, কিন্তু সকলের সঙ্গে পেরুমল ঘন ঘন ঘড়ি দেখতে লাগলেন। এত বিলম্ব হওয়ার তো কথা নয়।
ওরা এলো সকলের উপস্থিত হবার ৪৫ মিনিট পরে। বাসব সলজ্জ হেসে বলল, অনেকক্ষণ আপনাদের বসিয়ে রেখেছি, ক্ষমা করবেন। কোথায় ছিলেন এতক্ষণ? ছোট্ট একটা পরীক্ষা সারতে গিয়ে দেরি করে ফেললাম। ওই পরীক্ষার ফলাফলের উপরেই এই তদন্তের সমস্ত কিছুই আসলে নির্ভর করছিল। আপনারা শুনলে নিশ্চয়ই আনন্দিত হবেন। জয়া ও কণার হত্যাকারী আসলে কে, আমি তা চিনতে পেরেছি। ঘরের মধ্যে মৃদু গর্জন হলো। বাসব সকলের উপর একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, আমার নামের কথা হয়তো অনেকেই আগে শুনেছিলেন। মিস্টার চৌধুরীও হয়তো অনেক প্রশংসা করে থাকবেন। আমি আসার সঙ্গে সঙ্গে হত্যাকারীকে ধরে ফেলব এই ধারণাও কেউ কেউ হয়তো করে থাকবেন। তাতে আমার উপর অবিচার করা হয়েছিল। আমি ভগবান নই, এমনকি যোগবিদ্যাও আমার জানা নেই। সেকালের সাধুরা চোখ বন্ধ করে অনেক অসাধ্য সাধন করতে পারতেন। এখনকার দিনে তা সম্ভব নয়। কোনো রহস্যের সমাধান করতে গেলে আমাকে নির্ভর করতে হয় তথ্য ও তত্ত্বের উপর। সুতরাং কিছু বেশি সময় লেগে যাওয়া একেবারেই অস্বাভাবিক নয়। যাক, এবার আসল কথায় আসা যাক। বহুদিন আগে একটা কবিতা পড়েছিলাম। কবি এক জায়গায় লিখেছিলেন, নিশির শিশির ঝরে পড়ে হয়তো সম্পূর্ণ নিজের অনিচ্ছাতেই। নিশির শিশির মতোই জয়া ও কণা তাদের অনিচ্ছাতেই ঝরে পড়ল। কেই কাজ করেছে, কেনই বা দুটো সুন্দর শিশুর জীবন এইভাবে নষ্ট করা হলো? আপনারা জানেন, অকারণে কোনো কাজ হয় না। হত্যার পেছনে মোটিভ থাকতেই হবে। মোটিভ নানা ধরনের হতে পারে, কখনো স্বার্থকেন্দ্রিক, আবার কখনো মনস্তাত্ত্বিক। এখানকার হত্যা দুটো কোনো স্থূল মোটিভকে অবলম্বন করে নয়। হত্যাকারীর মানসিক বিকারের শোচনীয় পরিণতি। মানুষ সবসময় যে লোভ লোকসানের কথা দেখেই হত্যা সাধন করে তা কিন্তু নয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হল এখানকার এই দুটি মর্মান্তিক ঘটনা। আমার দৃঢ় বিশ্বাস, আমি এখানে সে বাধা সৃষ্টি না করলে আরো গুটি কয়েক শিশু হয়তো মারা যেত। ঘটনাটি কিভাবে গড়িয়েছিল তার মোটামুটি অনুমান এবার আপনাদের সামনে তুলে ধরছি। খেলাধুলো শেষ হতেই প্রায় অন্ধকার হয়ে এসেছিল। সেদিন তাই হয়েছিল। বাড়ি ফেরার পথে জয়ার সঙ্গে দেখা হয়ে গেল একজন অতি পরিচিত। গল্প করতে করতে দুজনে অগ্রসর হল। জয়া বরং আশ্বস্তই হয়েছিল এই ভেবে যে পার্কের সামনেকার প্রায় অন্ধকার পথটুকু আজ আর তাকে একা অতিক্রম করতে হবে না। নির্জন পার্কের কাছাকাছি আসতেই আজম্বিতে হত্যাকারী দুহাত দিয়ে জয়ের গলাটা চেপে ধরে। তারপর নিজের অদ্ভুত অস্ত্রখানা ফুটিয়ে তাকে হত্যা করে। কণার বেলাতেও ওই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। বাসব থামল। পিন ড্রপ সাইলেন্ট বলতে যা বোঝায়, ঘরের অবস্থা সেই রকম। সকলে ভাবলেশীন মুখের বক্তার দিকে তাকিয়ে আছেন। বাসব পাইপ ধরিয়ে নিয়ে আরম্ভ করল। হত্যাকারী আমাদের মধ্যেই এই ঘরে উপস্থিত। তাকে চিনিয়ে দিতে আমি কিঞ্চিত সংকোচ বোধ করছি। আমার মনে হয় এ ব্যাপারে কল্পনা দেবী আশাতীত সাহায্য করতে পারবেন। তিনি সেই দিন পার্ক থেকে বেরিয়ে বোধহয় একটা হত্যাকাণ্ড সচক্ষে দেখেছিলেন এবং সম্ভবত হত্যাকারীকেও। অনুগ্রহ করে সমস্ত কিছু এখন তিনি বলবেন কি? কল্পনা শুকনো মুখে চুপ করে রইল। ইন্সপেক্টর বললেন, চুপ করে থাকবেন না মিস হাজরা, বলুন। আমি 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 তো দেখুন, আপনাকে যে কোনোভাবে আমরা বাধ্য করব তা নিশ্চয়ই আপনি চাইবেন না। বলুন, এই মর্মান্তিক ব্যাপারের ওপরে জবনিকা পড়ে যাক। সনাতন চক্রবর্তী বললেন, চুপ করে থেকো না কল্পনা, বলো তুমি কি দেখেছিলে? কল্পনা দ্রুত গলায় বলল, বিশ্বাস করুন, আমি যা দেখেছিলাম তাতে কোনো সত্যতা নেই। তবু আপনাকে বলতে হবে মিস কল্পনা, দেরি করবেন না, কারণ 9:30 ট্রেনটা আমার ফেল করলে চলবে না। সবিস্ময়ে মৃণাল চৌধুরী বললেন, আপনি আজই চলে যাবেন?
হ্যাঁ মিস্টার চৌধুরী, আমার মালপত্র সঙ্গে করে নিয়ে এসেছি, বারান্দায় রাখা আছে। আমি আমি মাকে দেখেছিলাম। সকলে স্তম্ভিত হয়ে গেল। অশ্রুরুদ্ধ কণ্ঠে কল্পনা বলল, আমার আমার মনে হলো আমি যেন তোমাকে তো আগেই সে কথা বলেছিলাম মা। কি দেখেছিলেন আপনি? আর আমায় কোনো প্রশ্ন করবেন না, আমি আর কিছু বলতে পারছি না। আমার মনে হয়েছিল আপনি প্রকৃত সত্যকে বুঝে চোখের সামনে দেখেছিলেন। পার্ক থেকে বেরিয়ে আপনি দেখতে পান একজন মহিলা একটি বাচ্চাকে আহত করবার চেষ্টা করেছে। পেছন থেকে মনে হয়েছিল মহিলাটি আর কেউ নয়, আপনার মা। অপ্রিয় সত্যটা এবার আমাকেই বলতে হচ্ছে। ইন্সপেক্টর আমাকে বলেছিলেন অনেকের ধারণা এই ব্যাপারে সাঁওতালদের হাত আছে। প্রত্যক্ষভাবে না থাকলেও তা পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে। মিস্টার চৌধুরীর চাকর মৌরিয়াকে একটু নেড়েচেড়ে দেখতেই এ সম্পর্কে আমি নিশ্চিন্ত হয়েছি। মৌরিয়া বলেছে বুনো শুয়োর, পাগলা কুকুর ও শিয়াল মারার জন্য তারা বিশেষ এক ধরনের বিষ ব্যবহার করে। তীরের ফলায় প্রথমে শাপলা পাতার রস মাখিয়ে দেওয়া হয়, তারপর ফলাটাকে গরম করে নিয়ে লিকুইড পাথুরে চুনে ডুবিয়ে নিলেই এক মারাত্মক বিষের জন্ম হয়, আর এক খোঁচায় যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে। পোস্টমর্টমের রিপোর্টে এই বিষ সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব হয়নি। শাপলা গাছ এখানে প্রচুর, পাথরে চুন অতি সহজলভ্য। কাজী হত্যাকারী মারণ অস্ত্র তৈরি করেছে খুব সহজেই। তবে এখানে বিশেষভাবে লক্ষণীয়, হত্যাকারী কোনো তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করেনি। ভোঁতা গোছের কিছু দিয়েই কাজটা ছেড়েছে। সেই ভোঁতা অস্ত্রটা কি? বাসব চুপ করল। সকলের তীক্ষ্ণ দৃষ্টি ওর মুখের উপরে নিবদ্ধ। ও পকেট থেকে কাগজের একটা মোড়ক বার করল। মোড়ক খুলতেই সকলে দেখলেন একখানা জাঁতি। জাঁতিটা ইন্সপেক্টরের দিকে বাড়িয়ে ধরে বলল, সাবধানে নেবেন, এতে ফিঙ্গারপ্রিন্ট আছে। এই দুধারের হাতল তীরের চেয়ে ভোঁতা হলেও কিঞ্চিত তীক্ষ্ণতা আছে। ওই হাতলে বিশেষ ধরনের বিষ মাখানো রয়েছে। এক্ষুনি কাউকে ফুটিয়ে দিলে বোধহয় তিনি সঙ্গে সঙ্গে মারাও যাবেন। হত্যাকারীকে আপনারা অনেকেই বুঝতে না পারলেও মৃণালবাবু নিশ্চয়ই পেরেছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মায়াদেবীর মতো মার্জিত মহিলা মনস্তত্ত্বের নাগপাশে পড়ে জয়া ও কণাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। সকলে স্তম্ভিত হয়ে গেলেন। মৃণাল চৌধুরীর মুখ দেখে মনে হয় তিনি বিস্ময়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছেন। অনড় হয়ে বসে আছেন মায়াদেবী। তার দৃষ্টি বোধ হয় মেঝের উপর কিছু খুঁজে বেড়াচ্ছে। মৌরি আমাকে কথা বলেছে যে কথার ছলে সে একদিন এই বিষের কথা মায়াদেবীকে বলেছিল। তার একটিমাত্র মেয়ে আগুনে পুড়ে যাবার পর তিনি মানসিক দিক থেকে সুস্থ ছিলেন না। সুন্দর মেয়েকে খেলা করতে দেখতেন। মন্দিরা বেঁচে থাকলে সেও এখানে খেলতে পারত। ওদের মায়ের মতো মনকেও ভরিয়ে রাখতে পারতেন। এই বিষাদ মায়াদেবীকে অধৈর্য করে তুলল। ঠিক এই সময় নিশ্চয়ই মৌরিয়ার মুখ থেকে তিনি জানতে পারেন এই বিষের কথা। বিকার প্রতিহিংসায় পরিণত হলো। তার বুকে যে আগুন জ্বলছে, সেই আগুন তিনি আরো অনেকের বুকে জ্বালাতে চান। আপনারা চিন্তা করে দেখুন, মানুষের মনের গতি সময় সময় কত নিম্নগামী হতে পারে। মৌরিয়ার কাছ থেকে সংবাদ পেয়েই আমি আলো দেখতে পেলাম, এবং অনেক চিন্তার পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া ছাড়া আর কোনো উপায় আমার কাছে ছিল না যে মায়াদেবী জাতির সাহায্যেই কার্য উদ্ধার করেছেন। জাতিটা তার সবসময়ের সঙ্গী। চৌধুরী সম্প্রতি এখানে চলে আসার পর আমার বিলম্বে আসার কারণ হলো জাতিটা সংগ্রহ করে আমি তার রাসায়নিক পরীক্ষা করেছি। আমার পূর্বের সিদ্ধান্ত এক চুল এধার ওধার হয়নি। সেদিন কল্পনা দেবী অন্ধকারে থাকায় বুঝতে পারেননি আসলে তিনি হেমলতা দেবীকে দেখেননি, তিনি দেখেছিলেন মায়া দেবীকে। ঘরের আলো অকারণে নিষ্প্রভ বলে মনে হচ্ছে। মায়াদেবী নড়ে চড়ে বসলেন। তার মুখে কোনো প্রতিবাদ বাজল না। ভবিষ্যতে বাজবে বলে মনেও হচ্ছে না। বাসব চেয়ার ছেড়ে উঠে পড়ল। গিয়ে দাঁড়ালো মৃণাল বাবুর সামনে। নরম গলায় বলল, আপনি আমাকে না ডাকলেই ভালো করতেন মিস্টার চৌধুরী।
আপনার আতিথ্য নিয়ে আপনারই দুঃখের কারণ হলাম। মৃণাল চৌধুরী কিছু কথা বলতে গিয়েও বলতে পারলেন না। জলে তার চোখ দুখানা চকচকিয়ে উঠল। ইন্সপেক্টর, আপনি নিশ্চয়ই পরের পরিস্থিতি সামলাতে পারবেন। আমার কাজ শেষ হয়েছে, আমি চলি। এসো ডাক্তার। বাসব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। শৈবাল তাকে অনুসরণ করল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন এবং শেয়ার করে নেবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।